আমার একটা চুল আমি আপনাকে দিলাম, দিয়ে আমি বাসায় চলে গেলাম, আমার তো আপনার কাছে আসতে হচ্ছে না, আপনি ট্রিটমেন্টটা করছেন কিভাবে? চুল আমার কাছে পাঠালো, আমি ওই ওনার চুলে মধ্যে আমি ওই ওষুধটা, ওনার পার্সোনাল মেডিসিনটা দিলে অটোমেটিক্যালি তার শরীরেই সেটা যাবে। ওষুধ খাবেন 3 মাস পরে কাজ করবেন, নট লাইক দ্যাট। ওষুধ দিব 5 to 30 মিনিটের মধ্যেই আপনি বলবেন যে আমার এই ওষুধ দরকার, এটা আমার কাজ করছে। ক্যান্সার, অটিজম, তারপর হচ্ছে ব্যাক পেইন, ঠিক আছে, ডায়াবেটিস, নিউমোনিয়া, মানে এনি টাইপস অফ ডিজিজ। আইপ্যাড গো টু দেখবেন, কানাডা থেকে অ্যানিমেশনটা করেছে এবং সারা ওয়ার্ল্ডে কি হবে সব ওইটাতে দেয়া আছে। থার্ড আই ডিফারেন্ট, কিন্তু এখন অন্তর্চক্ষু এবং থার্ড আই মানে তৃতীয় নয়ন, অন্তর্চক্ষু দিয়েও দেখা যাচ্ছে এবং তৃতীয় নয়ন দিয়েও দেখা যাচ্ছে, তাই না? কিন্তু তাহলে দুইটা দুই রকম কেন? আজকে একটা ডিসকাশন এপিসোড হবে এবং আমরা কথা বলার চেষ্টা করব যে রোগ তৈরি হচ্ছে, দূরে বসে কেউ মানুষকে রোগী করে তুলছেন, আবার দূরে বসে কেউ নিরাময় করছেন। পজিটিভ ফোর্স এবং নেগেটিভ ফোর্স আসলে কি, এবং মানুষ আসলে কখন ব্ল্যাক ম্যাজিকের শিকার হচ্ছেন, যিনি ব্ল্যাক ম্যাজিকের শিকার হচ্ছেন তিনি কিভাবে বুঝবেন, এবং আমরা যে বন্ধুত্ব করি, সম্পর্ক তৈরি করি, কোন মানুষের সাথে করব, অর্থাৎ একটা মানুষকে দেখে কিভাবে বোঝা যাবে যে তিনি আসলে পজিটিভ এনার্জি হোল্ড করেন বা তিনি আসলে নেগেটিভ এনার্জি হোল্ড করেন। এবং এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই এবং আমরা খুবই আনন্দিত আমরা পেয়েছি এমন একজনকে যিনি আসলে ডিএনএর মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ব্যবহার করে দূরে বসে রোগীদের ট্রিটমেন্ট করে থাকেন। জেনেটিক হোমিওপ্যাথি নিয়ে কাজ করেন, খুব কম সংখ্যক মানুষ আছেন যারা এটা নিয়ে কাজ করেন, তাদের মধ্যে একজন হচ্ছেন ডাক্তার সৈয়দ মিনহাজ। তিনি আমাদের সঙ্গে এসেছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার সৈয়দ মিনহাজ। মানে শুরুতে আপনার কাছে কৃতজ্ঞ আমরা যে আপনি ঢাকার বাইরে থেকে এসেছেন এবং আমাদেরকে সময় দিচ্ছেন, এবং আশা করি আগামী 1 ঘন্টা আপনার সঙ্গে খুব চমৎকার সময় কাটবে এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলার, জানার একটা বড় সুযোগ হবে। আপনাকে আমন্ত্রণ। ধন্যবাদ। আপনার মাধ্যমে আপনার ভিউয়ার্স এবং দর্শক মণ্ডলীকেও আমি আমার সালাম জানাচ্ছি। শুরুতে জানতে চাই, মানে রোগের তো অনেক ধরন হয়, কখনো কখনো জানা যায় যে কিছু রোগ আছে যেগুলো আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তার কিছু টেস্ট দিল, সেই টেস্ট আমরা করলাম, টেস্টে রোগ ধরা পড়লো, ডাক্তার ওষুধ দিল, আমরা ওষুধ খেলাম এবং ঠিক হয়ে গেলাম। কিছু রোগ আছে যেগুলো আসলে টেস্টে ধরা পড়ছে না, বাট আমি ফিল করছি আমি একজন রোগী। মানে এই যে রোগের রকম ফের এবং তার ট্রিটমেন্ট প্রসেস, এটা আসলে কি, এটা জানতে চাই শুরুতে, পরবর্তীতে বলবেন দূরে থেকে আসলে কিভাবে ডিএনএর মাধ্যমে নিরাময় করা যায়। ধন্যবাদ। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে রোগ কি। অ্যাকচুয়ালি আমরা যে রোগগুলিকে দেখছি, যে আমার জ্বর হচ্ছে, সর্দি, কাশি, কিংবা ক্যান্সার হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, হ্যাঁ, এগুলি কি আসলে রোগ? এগুলি কিন্তু রোগ না। তাহলে এটা কি? এটা হচ্ছে রেজাল্ট অফ ডিজিজ বা রোগের ফল। তাহলে আমাকে বের করতে হবে যে রোগের রুটটা কি, এটার শিকড়টা কোথায়। ওইটা শিকড়টা হচ্ছে ডিএনএতে। মূল রোগ যেটা, সেটা হচ্ছে আমার ডিএনএর মধ্যে প্রথিত আছে। কিভাবে? আপনি যখন স্পার্ম এবং ওভাম মিলিত হলো, তার মিলিত হওয়ার পর একটা জাইগোট তৈরি হলো, এবং জাইগোট ফরমেশনের 5 আওয়ার্সের ভিতরে আপনার ডিএনএ ফরমেশন হলো। আর ওই ডিএনএর মধ্যেই আপনার টোটাল ইনফরমেশন, আপনি ছেলে হবেন না মেয়ে হবেন, আপনার চুল কালো হবে না সাদা হবে, আপনি কী টাইপের মানুষ হবেন, আপনার কী রোগ হবে, আপনার টোটাল জীবনলিপিটা ওখানে লিপিবদ্ধ হয়ে যায়। ওখানে যে জিন আছে, জিন ওইটার তথ্যটা বহন করে। এই ডিএনএ ক্লোনিং হয়েই কিন্তু আজকে আপনি, এটা একটা ইউনিক জিনিস, এটা পৃথিবীর কারোর সাথে কারোর মিলবে না। এই যে ওই ডিএনএর মধ্যেই প্রথিত আছে সেই আমার রোগ। আমি কিছু প্রবণতা নিয়েই জন্মগ্রহণ করি, এবং সেই প্রবণতাগুলি যখন উপযুক্ত পরিবেশ পায় তখন সে ডেভেলপ করে, সে গাছ হয়, দেন ফল দেয়। আর এই ফলগুলি কিন্তু আমাদের চোখে আমরা দেখছি যে এই রোগ হচ্ছে, সেই রোগ হচ্ছে। মানে আপনি যে বলতে যাচ্ছেন যে আমার যদি মাইগ্রেনের পেইনে একটা প্রবলেম থাকে, দ্যাট মিনস আমার ডিএনএর মধ্যে আগে থেকে জিনিসটা ছিল যে আমার মাইগ্রেনের পেইনটা হবে। হ্যাঁ, আপনার ডিএনএর ভিতরে কি আছে? জিন আছে।
কি জিন, বেনিফিশিয়ারি জিন, তারপর হচ্ছে হার্মফুল জিন অ্যান্ড সাইলেন্ট গ্রুপ অফ জিন। তো বেনিফিশিয়ারি জিনের কাজটা কি? আমার ভাইটাল ফোর্স এবং আমার ওই যে ওইটাকে ঠিক রাখা, ঠিক আছে, রোগের মানে টোটাল প্রোটেকশনটা দেওয়া। হার্মফুল জিনের কাজটা কি? ওই বেনিফিশিয়ারি জিনকে সরায়া সেই জায়গাটা দখল করে নেয়। তো এটার মধ্যে প্রতিনিয়তই যুদ্ধ হচ্ছে। যখন কোনো একটা প্রবণতা যেটা আমার ডিএনএর মধ্যেই প্রথিত আছে, এবং আমি সেই উপযুক্ত পরিবেশটা পেলাম কিংবা ওই রোগটা পেলো, তখন সে হার্মফুল জিন শক্তিশালী হয়ে যায় এবং সে কোষের অ্যাডমিনিস্ট্রেশনটা দখল করে নেয়। তাহলে আমরা কি মানে বলতে পারি যে মানুষের সব রোগই হচ্ছে তার জেনেটিক রোগ? হ্যাঁ, সব রোগই জেনেটিক রোগ। আচ্ছা, তার মানে আমার হচ্ছে গুড জিন ব্যাড জিন সবসময় লড়াই করছে, যে জিতবে তার ইম্প্যাক্টটা আমার শরীরে পড়বে। রাইট। এবং এইটাই আপনার দেহ এবং মন পরিচালিত। এবং যে কোনো রোগ যেটা সেটা বেসিক্যালি ব্লুপ্রিন্ট, আর যেটা ইফেক্ট হচ্ছে সেটাই আমরা রোগ বলছি। হ্যাঁ, তার মধ্যে আপনার 2% আছে যেটা আমরা নিয়ে এসেছি, ঠিক আছে, মানে ইনবিল্ট, এটা হচ্ছে একদম ক্ষুধাতালা থেকে। আর বাকি 98% এপিজেনেটিক্স, এটা বিভিন্ন কারণে বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতিতে হয়েছে আর কি। হ্যাঁ, তো এই জিনিসগুলির ওই জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে ইয়ে করে দেওয়া যায়। এবার আমাকে একটা ধারণা দেবেন, ধরেন একজন মানুষ, তিনি রোগাক্রান্ত হলেন, তার রোগটা শারীরিক অথবা মানসিক কিছু একটা হতে পারে, তিনি আপনার থেকে অনেক দূরে, বলা যেতে পারে আপনার দেশের বাইরে, আপনি তার ট্রিটমেন্ট কিভাবে করবেন এখানে বসে? আমি যেভাবে চিকিৎসাটা দিচ্ছি সেটা হচ্ছে আমি ট্রান্সমিশন অফ মেডিসিন ফ্রম ডিস্টেন্স, আমি দূর থেকে চিকিৎসাটা দিতে পারি। কিভাবে? যে ওই রুগীর যদি ডিএনএ আমার কাছে থাকে, কিংবা আমি আমার ওষুধের সেট বানিয়ে ওনার যে প্যাথোফিলোসফি আছে, ওনার যে ক্যারেক্টারিস্টিক আছে, ওনার যে পার্সোনাল মেডিসিন আছে, এগুলি আইডেন্টিফাই করে আমি ওনার কাছে পাঠিয়ে দিলাম, উনি ওইটা আমাদের ওইটা প্রয়োগ করলো। অথবা উনি আমার কাছে ওনার ডিএনএ পাঠিয়ে দিল, যেমন চুল আমার কাছে পাঠালো, আমি ওই ওনার চুলে মধ্যে আমি ওই ওষুধটা, ওনার পার্সোনাল মেডিসিনটা দিলে অটোমেটিক্যালি তার শরীরেই সেটা যাবে। এই টেকনোলজিটা একটু ব্যাখ্যা করেন। ধরেন আমার একটা চুল আমি আপনাকে দিলাম, দিয়ে আমি বাসায় চলে গেলাম, আমার তো আপনার কাছে আসতে হচ্ছে না, আপনি ট্রিটমেন্টটা করছেন কিভাবে? আমি ওই যে আপনার পার্সোনাল মেডিসিন আইডেন্টিফাই করছি, আপনার ডিএনএ কি চাচ্ছে সেটা আইডেন্টিফাই করছি, ঠিক আছে, দেন ওই ওই মেডিসিনটা আপনার যে ডিএনএ আছে তার সেটাতে প্রয়োগ করছি। এখন সে কি করছে, আপনি মনে করেন আপনি একটা মাদার ভেসেল, আপনার শরীর কিন্তু কন্টিনিউ, আপনার প্রতিটা কোষ কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করে। তো ওই চুলটা যখন সে বিচ্ছিন্ন হইলো, সে কিন্তু সিগন্যাল দিচ্ছে যে আমি কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে, সিগন্যাল পাঠাচ্ছে আমি এই জায়গায় আছি। তো আমি ওই চুলটাকে অ্যান্টিনা হিসাবে মানে ওই ওষুধে প্রয়োগ করলে সেই ওর সিগন্যালের মাধ্যমে ওই ড্রাগ এনার্জিটা ট্রান্সমিট হয়ে যাচ্ছে। আমাকে কি ওষুধ খেতে হচ্ছে না? আপনাকে ওষুধ খেতে হচ্ছে না, আপনি টের পাবেন উইদিন 5 to 30 মিনিটসে আপনি রিয়েলাইজ করতে পারবেন যে আপনার মধ্যে যে ওষুধ যাচ্ছে, এবং এটার গুড ইফেক্ট হচ্ছে না ব্যাড ইফেক্ট হচ্ছে। তখন আমার ওই জিনিসটাই দেখার বিষয় যে আমি যে ওষুধটা দিলাম, আমি একটা ওষুধ আমার চুজে দিব, ঠিক আছে, দেন আপনার ডিএনএই আমার সিগন্যাল দিবে যে না আমার এইটা না, তুমি ওইটা দাও। আচ্ছা, মানে এখানে স্বভাবতই অনেকেই জানতে চাইবেন যে প্রথমত কি কি রোগ এ থেকে নিরাময় সম্ভব, এবং হিতে বিপরীত তো হতে পারে, সেটা একটু পরে আসছে, আগে বলুন কোন কোন রোগে নিরাময় সম্ভব? এটা যে এনি ডিজিজ। ক্যান্সার? হ্যাঁ। কোন স্টেজ পর্যন্ত? সেকেন্ড স্টেজ। কোনো এক্সাম্পল আছে, কোনো কেস স্টাডি? আছে, ক্যান্সার, অটিজম, তারপর হচ্ছে ব্যাক পেইন, ঠিক আছে, ডায়াবেটিস, নিউমোনিয়া, মানে এনি টাইপস অফ ডিজিজ। এটা কতদিন লাগে নিরাময় প্রক্রিয়াটা? এটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে তার জেনেটিক মেকআপের উপরে, ঠিক আছে। যেমন আমি গত পরশুদিন আমি একটা পার্কিনসন্স ডিজিজ, ওর হাত কাঁপে, উনি কথা বেশি বলেন, ঠিক আছে। তো আমার এটা ইয়াতে আসলো, আমার কাছে এসছেন, তো আমি দেখলাম, অবজার্ভ করলাম, ঠিক আছে। তো এক সময় আমি ওরে ওষুধ দিলাম, আমি ওর মানে কেস স্টাডি করলাম, করে ওষুধ দিলাম, উইদিন 3 মিনিটস তার হাত কাঁপা বন্ধ হয়ে গেছে। কিভাবে হলো এটা? যখন আমি ওষুধটা প্রয়োগ করলাম, সে ওই জিন কি চাচ্ছে, বেনিফিশিয়ারি জিন চাচ্ছে যে আমাকে, মানে ওই লড়াইটা হচ্ছে বেনিফিশিয়ারি জিন এবং হার্মফুল জিনের। যখন হার্মফুল জিন জিতে যাচ্ছে, তখন বেনিফিশিয়ারি জিন সে পিছু হটতেছে, হার্মফুল জিন তার জায়গাগুলি দখল করে নিচ্ছে। ওই আরেকটা গ্রুপ অফ জিন বসে আছে, সাইলেন্ট গ্রুপ অফ জিন। আমি কি করলাম, ওই ওষুধটা দিলাম, মানে ওই শক্তিটা দিলাম, পাওয়ারটা দিলাম, নিউক্লিয়ার পাওয়ারটা দেওয়ার পরে ওই ওষুধ, এই পাওয়ারটা পাওয়ার পরে বেনিফিশিয়ারি জিন সে আরও বেশি বেনিফিশিয়ারি প্রোটিন উৎপাদন করে, ঠিক আছে। আর যখন বেনিফিশিয়ারি প্রোটিন হার্মফুল প্রোটিনের থেকে বেশি হয়, তখন বেনিফিশিয়ারি প্রোটিন তার জায়গা দখল করে নেয়, সে সুস্থতা লাভ করে। এখন মনে করুন যে একজন মানুষের চুল আপনি পেলেন, ইয়েস আপনি নিরাময়ের জন্য কাজ করেন, কিন্তু যে টেকনোলজি দিয়ে আপনি কাজটা করছেন,
ওই টেকনোলজিতে তার ক্ষতিও করা তো সম্ভব। অ্যাকচুয়ালি আমাদের যে মেডিসিনগুলি আছে, জেনেটিক জিএম মেডিসিনগুলি, এগুলি দিয়ে মানে না, আপনার মেডিসিনের কথা বলছি না, হ্যাঁ। যে টেকনোলজি বা যে সায়েন্সটা ব্যবহার করছেন হ্যাঁ, এখানে, ক্ষতি করা সম্ভব। কি ধরনের ক্ষতি করা সম্ভব? মনোজগতিক নাকি শারীরিক? এই আপনি আমাদের মেডিসিন দিয়ে, এটা তো এই মেডিসিনগুলি ট্রমা নাই, ঠিক আছে? এই আপনি ক্ষতি করলেন, আপনি হয়তো দিলেন, দেওয়ার পরে এই এটার ইফেক্টটা কতক্ষণ, আপনি খুলে ফেললেন, এই কিছুক্ষণ উইদিন 1 to 2 মিনিটের মধ্যে ইফেক্ট শেষ হয়ে যাবে, ঠিক আছে? লাগায় রাখলো, তার মধ্যে সে ওই ঠিক করে নিবে, হ্যাঁ। কিন্তু এটা যদি অন্য কিছু থাকে, হ্যাঁ, যেটা আমাদের মেডিসিন না, যদি ওইরকম কোনো সাবস্টেন্স দিয়ে করা যায়, সেটা আমি করি নাই কখনো, আমি জানি না, হ্যাঁ, সেটা হইলে হইতেও পারে, যেহেতু এটাতে ট্রান্সমিট করা যায় চুল দিয়ে, মানে ইলেকট্রনিক, মানে ওই ওই নির্দিষ্ট ব্যক্তির কাছে যাওয়া যায়, হ্যাঁ, তো সেটা সম্ভব হয়তো বা। আচ্ছা, মানে আমরা আমরা এই আলোচনার শুরুতে বলছিলাম যে গোটা ওয়ার্ল্ড হচ্ছে একটা এনার্জি প্যাসেজ, এনার্জি ভান্ডার। এখানে এনার্জিগুলো দুই ভাগে ভাগ করা, পজিটিভ এবং নেগেটিভ। এবং আমি শিওর এই কাজ করতে গিয়ে আপনাকে দুটো ফোর্স সম্বন্ধে জানতে হয়েছে, পজিটিভ ফোর্স সম্বন্ধে এবং নেগেটিভ ফোর্স সম্বন্ধে। আপনি আমাকে একটা এক্সাম্পল দিবেন, আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল কোনো নেগেটিভ ফোর্সের মুখোমুখি হওয়ার? আপনি যে কোশ্চেনটা করেছেন এটা হচ্ছে মানে ওই স্যাটানিজমের ব্যাপার, হ্যাঁ। একটা হচ্ছে রুহানি ব্যাপার, আর একটা হচ্ছে স্যাটানিজম, শয়তানি শক্তি। এখন আপনি দেখবেন যে ওই পবিত্র কোরআনে কিংবা ইসলাম ধর্মের ওই কিংবা থিওলজিক্যালি বলা হয়েছে, তোমরা অন্তর চোখে দেখো, অন্তর চক্ষু, অন্তর দিয়ে অনুভব করো। আর স্যাটানিজমে হচ্ছে গিয়ে থার্ড আই, ডিফারেন্ট কিন্তু। এখন অন্তর্চক্ষু এবং থার্ড আই মানে তৃতীয় নয়ন, অন্তর্চক্ষু দিয়েও দেখা যাচ্ছে এবং তৃতীয় নয়ন দিয়েও দেখা যাচ্ছে, তাই না? কি তাহলে দুইটা দুই রকম কেন? অন্তর্চক্ষুর দেখাটা হচ্ছে বিহাইন্ড দ্য থার্ড আই, আরো অনেক বড় কিছু। আপনি যদি দেখেন যে অন্তর যদি আপনি মানে এই আপনি হার্টে যদি আপনি ব্যবচ্ছেদ করেন, দেখবেন যে এখানে ডান অনিন্দ বাম অনিন্দ আছে, এবং এই যে হার্ট যে পাম্প করছে ওখানে স্পার্ক হচ্ছে, আলুর খেলা হচ্ছে। এবং এই আলুর খেলাটা কি সেটা আপনার বুঝতে হবে। যেটা থার্ড আইয়ের বিষয়টা দেখছেন সেটা হচ্ছে গিয়ে ওইটা ডিফারেন্ট জ্ঞান, মানে ওই ওরাও ইয়া করছে, ওরা পিটুইটারি গ্ল্যান্ড ট্যান্ড কি কি বলে, হ্যাঁ, তো বলে ওরা ইয়া করছে, এবং ওরা মূলত স্যাটানিজমের চর্চাটা করছে। এটা কেলডিয়ানরাই বেশি করেছে, ঠিক আছে? ভারতীয় আছে তন্ত্রের জায়গাটা। এখন ওই তন্ত্র কি? তন্ত্র হচ্ছে একটা ব্যবস্থা, এটা একটা ব্যবস্থার মধ্যে ভালো দিকও আছে, একটা খারাপ দিকও আছে। যেমন এই যে আমার ট্রিটমেন্টে আপনি যেটা বললেন যে ক্ষতি করা যেতে পারে, হ্যাঁ, বিজ্ঞানের আশীর্বাদও আছে, অভিশাপও আছে। যে কিনা এই আশীর্বাদের নিয়ে কাজ করে, ঠিক আছে, সে তো ভালো লোক, সে তো পজিটিভ। আর যে কিনা ওই ওই ক্ষতি করছে কোনো বিশেষ স্বার্থের জন্যে, অতি প্রাকৃতিক কিছু দিয়ে এসে ওই একটা এনার্জি থ্রো করে দিল, হ্যাঁ, সে ক্ষতিগ্রস্ত হলো। সেই জায়গাটা। আচ্ছা ডাক্তার মিউজ, আমরা দুইটা ভাগে ভাগ করি, হ্যাঁ, আমি থার্ড আইন একটু পরে আসবো। আমাকে একটু ইনসাইড অফ যে অন্তর্চক্ষুর কথা আপনি বললেন, হ্যাঁ, এটা তো একটা জার্নি, এটা একটা প্রসেস, জার্নি প্রসেস। এই চর্চা এবং চর্চার পর সাকসেসফুল হওয়া, এই জার্নিটা আসলে কেমন? আপনার পরিচিত কেউ এই কাজটা করতে পেরেছে কিনা, বা এই প্রসেসের সাথে আছে কিনা? যারা এই কাজটা করে তাদের দিক থেকে আসলে চর্চার জায়গাটা কেমন? এই চর্চার জায়গাটা হচ্ছে আপনার ওই অন্তর্চক্ষুর যে জায়গাটা, হ্যাঁ, এটা হচ্ছে এটা আল্লাহর একটা বিশেষ নিয়ামত। এই যে রূহ প্রাপ্ত হওয়া, বা মানে ওই আমার আত্মার মধ্যে সেই মানে আমরা তো আমাদের সবারই তো আত্মা আছে, আত্মা আছে না, জীবাত্মা, ঠিক আছে? কিন্তু ওই যারা রহমত প্রাপ্ত শুধুমাত্র তারাই রূহ প্রাপ্ত, এবং যারা রূহ প্রাপ্ত হয়েছে তারা তো সেই রুহানি মানে ওই পজিটিভ, ওইটা জ্ঞানের আধার, ওইটা আপনি যে ব্যাখ্যা দিয়ে বিশ্লেষণ করবেন ওই রকম না। একজন মানুষ যদি ডিসাইড করে যে তার ভেতরে সে অন্তর্চক্ষু খুলবে, এখন সে যদি চুজেন না হয়, তাহলে কি সেটা সম্ভব না? না, সেটা কোরআন অনুযায়ী তো না। আল্লাহ তাআলা যারা সিলমোহর মেরে দিয়েছেন, মানে নবীজিরে তো স্পষ্ট। সিলমোহর তো একটা আউটকাম, আমার কাজের কর্মফল হিসেবে সিলমোহর দেওয়া হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, যখন একটা শিশু জন্মাচ্ছে, সে বড় হচ্ছে এবং সে বিভিন্ন জ্ঞানগুলোকে আহরণ করছে, সেখান থেকে সে বেছে নিয়ে পজিটিভ জ্ঞানে ঢুকতে যাচ্ছে, তাহলে তার অন্তর্চক্ষু খুলতে সমস্যাটা কোথায়? আমি একটা উদাহরণ দিই। এই ব্যাপারগুলি আমার সাথেই মানে আমার কাজ করতে গিয়ে মানে এই বিষয়টা নিয়ে আমি কিছু জিনিস চিন্তা করেছি, এরকম যে আমি ওষুধ দিচ্ছি, ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে, সব কিছু ঠিকঠাক, কিন্তু কোনোভাবেই ভালো হচ্ছে না। কিন্তু ভালো হওয়ার কথা, সিমিলার অনেক কেস আছে যে ভালো হয়ে গেছে, খুব দ্রুত ভালো হয়ে গেছে। হ্যাঁ, তখন আমি ভাবলাম যে এটা কারণটা কি। কয়েকটা কারণ আছে, তার মধ্যে ট্রমা একটা কারণ। 3 ধরনের ট্রমা আছে। একটা হচ্ছে মেন্টাল ট্রমা, একটা ফিজিক্যাল ট্রমা, একটা মেডিসিনাল ট্রমা।
মেন্টাল ট্রমা কিছু ওষুধ আছে দূর করা যায়, কিন্তু মেডিসিনাল ট্রমাটা হচ্ছে খুব ডেঞ্জারাস। ওই ট্রমাটা আপনার রোগকে কি বলা যায় ইনকিউরেবল ডিজিজে পরিণত করে। কিন্তু আমাদের জেনেটিক হোমিওপ্যাথিতে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা মেডিসিনাল ট্রমাও দূর করে ফেলতে পারি, আমাদের কাছে সেই মেডিসিনটা আছে, ঠিক আছে, এবং এটা খুব দ্রুতই হয়। এখন আপনি 3টা ট্রমাই দূর করে দিলেন, আপনার রোগের যে কারণগুলি ছিল সেই কারণগুলিও আপনি দূর করলেন, তারপরে রোগটা ভালো হচ্ছে না, তাহলে কি? তাহলে নিশ্চয়ই এনে কিছু একটা আছে। ওই আছে জায়গাটাতেই আপনি চিন্তা করতে পারেন যে অতি প্রাকৃতিক কিছু, কেউ হয়তো স্পেল কাস্টিং করতে পারে, জাদু টুনা বান যেটা কালা জাদু যা করতে পারে, ঠিক আছে। অ্যান্ড কালা জাদুর কাজটা কি? কালা জাদুর কাজ করে যে মানে একজন যদি আপনার ক্ষতি করতে চায়, তো সেই ক্ষতিটা কি করবে? আপনার ভাইটাল ফোর্সকে করবে, আপনার শরীর যে নিয়ন্ত্রণ করে, যেটারে আপনি আপনি আমাদের ভাষায় বলি হচ্ছে আমরা জীবনী শক্তি বা ভাইটাল ফোর্স, আর এমনি নর্মালি প্রচলিত হচ্ছে কি মডার্ন সায়েন্সে ইমিউন সিস্টেম। তা আপনার ইমিউন সিস্টেমে এসে হিট করবে। তো ইমিউন সিস্টেমের কিংবা ভাইটাল ফোর্সের বিশৃঙ্খলাই কিন্তু রোগ। আমি কি করছি? আমি ভাইটাল ফোর্সকে শৃঙ্খলিত করে দিচ্ছি, রিস্টোর টু হেলথ করে দিচ্ছি। হ্যাঁ, তো রিস্টোর টু হেলথ করলে রোগটা চলে যাচ্ছে, কিন্তু কোনো কারণে আমি এটা পারছি না। তো সেই ক্ষেত্রে ওই ধরনের নেগেটিভ এনার্জি থাকতে পারে এবং আছে, আছে। সেই ক্ষেত্রে ওই কোনো ওষুধে কাজ করবে না, ওই এন্ট্রি এনার্জি দিয়েই, আধ্যাত্মিক শক্তি দিয়ে বা রুহানি শক্তি দিয়েই সেটা দূর করতে হবে। আমি যেটা জানতে চাই, ধরেন বিং এ পজিটিভ ফোর্সের একজন মানুষ, আপনি যদি নেগেটিভ ফোর্সের কারোর সাথে দেখা করতে যান বা কারোর সাথে বিট করতে যান, আপনার এবং তার অনুভূতি জায়গাটা কি হয়? আমি এই বিষয়টা নিয়ে কিছুদিন ধরে কাজ করছিলাম। হ্যাঁ, তো আমি একজন যে স্যাটানিজমের চর্চা করছে তার সাথে আমার কথা হয়েছে, দেখা হয় নাই, ঠিক আছে। প্রথম আমি বুঝি নাই, প্রথম বিষয়টা বুঝি নাই। তো ওনার সাথে কথাবার্তা হইলো, তো বলল যে আমি তো ওষুধে সারাই না, এইগুলি দিয়েই সেরে যায়, ঠিক আছে। উনি কিছু মন্ত্রতন্ত্র দিল, কিছু নামটাম দিল। হ্যাঁ, তা আমি প্রথমে মানে এইগুলি স্টাডি ছিল, কিন্তু ওই নামটাম তো আর মনে থাকে না, কিংবা এত কিছু তো মাথায় রাখা যায় না। তো আমি নামটা নিয়ে প্রথমে সার্চ করলাম, গুগলে সার্চ করলাম, দেখলাম যে না, এটা তো হচ্ছে রোগের দেবতা, যে মানে ওই যে মেটো বেবিলিনীয় সভ্যতা, কেলডিয়ানিক সভ্যতার মানে ওই দেবতাগুলি। এটা আমাদের দেশে, আমার দেশে এগুলো এটাও চর্চা হয়। হ্যাঁ, সারা ওয়ার্ল্ডে এটার চর্চা হচ্ছে। ওই যে আপনি ফ্রিমেসন, 666 কিংবা ওই যে এই যে 369 যে ব্যাপারগুলি দেখছেন, হ্যাঁ, ওইটার চর্চাটা এটা সব জায়গায় আছে। এই আমাদের দেশে তো ফ্রিমেসনিক হলও আছে। আমি এটা নিয়ে একটু পরে আসবো, তার আগে এটা শেষ করে আপনি কথা বললেন। হ্যাঁ, দেন মানে ওনার সাথে কথা বললাম, তো উনি আমার কিছু ওষুধ দিল। হ্যাঁ, আমার ঘুরাচ্ছে, এবং মানে আমার কাছে জিনিসটা পছন্দ হয় না, কারণ আমি নিজে ডাক্তার, আমি জানি যে কোন ওষুধটা কি। তো উনি আমার বললো যে ওই ওষুধ খাওয়াই ফাও, যায় হচ্ছে অন্যটা। তা আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, উনি বলছে, আমি ওনার মন্ত্র পড়লাম, দেখলাম যে আসলেই তো মন্ত্রে কাজ হচ্ছে। হ্যাঁ, ইভেন ওই নামটা উচ্চারণ করার সাথে সাথেই মানে কানেক্টেড হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমার জায়গাটা থেকে কিন্তু আমি দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেলাম, আরে ভাই আমার কি ইমান চলে গেল কিনা, ঠিক আছে, কারণ আমি তো এই লাইনের লোক না, আমি তো এটা না, ঠিক আছে। দেন আমি আরো স্টাডি করলাম, আরো বুঝলাম, পরে দেখলাম যে আসলে ওইটা হচ্ছে ওই যে যেটা আমরা নেগেটিভ ফোর্স, যেটারে আমরা বলছি যে রূপ শক্তির নেগেটিভ ফোর্স না, এটা ওভারলেপিংও না, এটা হচ্ছে গিয়ে ট্রিপল লেপিং, বা মানে আরো উপরের একটা জিনিস, ঠিক আছে। এবং এটার চর্চাটাই ভিন্ন, এবং এটা ইউরোপে বেশি চর্চা হচ্ছে। হ্যাঁ, বাংলাদেশে হচ্ছে, ভারতে হচ্ছে, ভারতের তন্ত্র আছে, আমি এগুলি নিয়ে বেশ কিছু ইয়ে করলাম। ভারতের তন্ত্র, অনেক তন্ত্র আছে পজিটিভ, অনেক পজিটিভ আছে, অনেক পজিটিভ। হ্যাঁ, বাট ওইগুলি একদম টোটালি নেগেটিভ। আপনি ওই নিয়ে আত্মা বিক্রি করে দিতে হয়, এবং ওই যে আত্মা যদি আপনি বিক্রি করে দেন, আপনি যা ইচ্ছা তা পাবেন। তারপরে দেখলাম যে আমি তো চক্রে পড়ে যাচ্ছি, আমার অসুখ হয়েছে, কিংবা আমি একটা জিনিস ফিল করতেছি, আমার এটা ট্রিটমেন্ট দরকার বা দরকার, চিকিৎসা দরকার, উনি আমারে চিকিৎসা দিবে। মন্ত্রতন্ত্র যা পড়ার উনি পড়ুক, আমার তো পড়ার দরকার নেই, তাই না? আমি তো আপনার মন্ত্র পড়তে দিচ্ছি না, কিংবা বলতেছি না, আমি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দিচ্ছি, বলতেছি যে আপনার যদি ফিলিংস থট অ্যাক্টিভিটিস নেগেটিভ হয়, তাহলে আপনি ওষুধটা চেঞ্জ করেন, ঠিক আছে। এইটা আমি বলতে পারি। আর আমি তো যদি বলি যে না, আপনি এই শব্দগুলি উচ্চারণ করেন, হ্যাঁ, তো হইল না। হ্যাঁ, তখন আমার কাছে কনফিউশন লেগেছে। দেন আমার এক প্রিয় মানুষ আছে, আজহার ফরাদ, সে হচ্ছে মেইন স্ট্রিমের সাধু, ঠিক আছে। তো আজহার ভাইয়ের সাথে আমি ডিসকাস করলাম, এবং
মানে আমি কিন্তু টোটালি নেগেটিভ হয়ে গেছিলাম, মানে আমি খুব অস্থির লাগছিল, খুব বাজে একটা ফিলিংস আসছিল। হ্যাঁ, তো আজহার ফরহাদ ভাই কিন্তু খুব পজিটিভ মানুষ। আমি সাথে সাথে ওনারে ফোন দিলাম যে আজহার ভাই এই ব্যাপার এটা এটা, আমি ওনারে খুলে বললাম। উনি মানে উনিও টাচি হয়ে গেছে, ইলি এনে হচ্ছে, উনিও জানে। হ্যাঁ, বললেন তো, বললাম। এবং ওনার সাথে যখন আমি ওই 10-15 মিনিট কথা বললাম, আমার দেখলাম যে আমার পজিটিভ এনার্জি ফেরত আসলো এবং আই ফিল গুড। তারপর আমি চিন্তা করলাম, যেহেতু আমি এই মানে রোগের কারণগুলি আমি বের করার চেষ্টা করছি, এটা হচ্ছে আমার একটা গবেষণা। একটা হচ্ছে ন্যাচারালি আসলো, আমি জেনেটিক্যালি ডিসঅর্ডার নিয়ে আসলাম, তো সেগুলি তো আমি ভালো করতে পারছি, মেডিসিন দিয়ে ভালো করতে পারছি। যেগুলি আমি পারছি না, যেগুলি ওই যে ওই আপনার ব্ল্যাক ম্যাজিক ট্যাজিকের কারণ হচ্ছে, তাহলে সেটার উপায় কী? তখন আমরা আলোচনা করে যেটা বললাম যে এটা রুহানি আধ্যাত্মিক শক্তি লাগবে এবং ওই অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক করতে হবে, যেটা হোয়াইট ম্যাজিক। হ্যাঁ, ওইটা করতে হবে। আর এছাড়া তো মুক্তি নাই। এই ব্ল্যাক ম্যাজিকের অনেক কিছু আছে যে ভাইটাল ফোর্সের ক্ষতি করে, এইগুলি কিন্তু আমার জেনেটিকে মানে আমার যে ট্রিটমেন্ট ব্যবস্থা এটাতে অনেক কিছু মানে কেটে যায়। হ্যাঁ, কিন্তু এটা যদি খুব বেশি পরিমাণে হয় কিংবা অনেক বড় কোনো শক্তি হয়, তখন কিন্তু সম্ভব না। ঠিক আছে, তখন আপনার ওইটা রুহানি শক্তি আপনার লাগবে। এবং এই রুহানি শক্তির খোঁজ করতে গিয়ে আমি কিছু সাধু সঙ্গ করি। তো আমি সাধুদের জিজ্ঞেস করলাম যে আসলে এটা এরকম এরকম কী করা যায় বলেন তো দেখি। তো হ্যাঁ, এরকম তো আছেই, ওরা কিন্তু খুব ভালো জানে, আমি এতটা জানি না। হ্যাঁ, তাই বললাম যে ঠিক আছে আপনি আসেন, আমার এক ছোটো ভাই আছে শুভ, আজহার ভাই বলে দিল শুভরে, শুভ দেখো তো এটা ব্যাপারটা কি। মিনাজ ভাইয়ের তো এরকম হওয়ার কথা না, ঠিক আছে। তো আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সে তো জানতে চাচ্ছে, মানে এটা তো হচ্ছে একটা এক্সপেরিমেন্ট। তো ঠিক আছে, ওনার নিয়ে একটু সঙ্গ দাও, দেখো কী আছে, ও চিনে। তো ফার্স্ট অফ অল আমি গেলাম, শুভর সাথে আলোচনা হলো। তো অনেকগুলি নাম বললো, একটা নাম আমার মাথায় ঢুকছে। এই বলে না যে টেলিপ্যাথিক ব্যাপার স্যাপার কিছু আছে, হয়তো বা কিছু একটা হয়েছে। ঠিক আছে, তো আমি সিলেক্ট করেছি যে ওনার কাছেই যাবো, আর কার কাছে যাবো না। তো আমি গেলাম এক জায়গায়, আমি নাম বলছি না। তো উনি একটা মানে সাধনা করে, তো উনি ওই ব্ল্যাক ম্যাজিক করেন। আচ্ছা, উনি ব্ল্যাক ম্যাজিক করেন। এখন যার পক্ষে যাচ্ছে সে সে তো ভালোই, শুভই। আর যার বিপক্ষে যাচ্ছে তার জন্য অশুভ। হ্যাঁ, উনি দুইটাই করেন, কারো শুভ করতেছে, কারো অশুভ করতেছে, কারো আটকে রাখছে। মানে আমি যে আমার এতটা ওই জ্ঞান নাই। হ্যাঁ, তো ওখানে গিয়ে দেখলাম মেয়ে মানুষে গিজ গিজ করতেছে, মানে খালি মেয়ে মানুষ, সুন্দরী সুন্দরী মেয়ে মানুষ একেবারে ভরা, এবং একটা প্রাগ ঐতিহাসিক একটা বাড়ি, মানে ওই বাড়িটা ঢুকলেই আপনার গা ছমছম করবে আর কি। মানে একটা চিপা একজনের বেশি উঠতে পারে না সিঁড়ি দিয়ে, এরকম পেঁচানো পেঁচানো সিঁড়ি। হ্যাঁ, তো ওই শুভ সবার আগে গেল, নিচে আমি। তো আমি যাচ্ছি, আমি যখন বাড়িতে ঢুকলাম তখন থেকে আমার খারাপ লাগা শুরু হইলো। মানে খারাপ লাগা মানে কি, যে আমার হাত পা ভারী হওয়া শুরু হইলো। শরীর ওর কিন্তু কিছু হচ্ছে না, শুভর কিন্তু কিছু হচ্ছে না, কিন্তু আমার হাত পা ভারী হয়ে যাচ্ছে, মানে শরীর দিয়ে ঘাম বেরোচ্ছে। তা আমি ওরে বললাম যে শুভ, আমার তো ভালো লাগছে না, তো উঠতে পারছি না, আপনার কষ্ট হচ্ছে? একটু হচ্ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, উঠি দেখি, দেখা করে দেন। হ্যাঁ স্যার, ওকে ফাইন। আমি উঠলাম, তো এর মধ্যেই মানে ওই 3 তলা না 4 তলা, হ্যাঁ আমি উঠলাম, কিন্তু উঠতে উঠতে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে গেছে। মানে আমি মানে চলার মতো অবস্থা নাই, ঠিক আছে। আর প্রচুর ভিড় এবং সব মেয়ে মানুষ ভরা। ওই ভিড়ের ফাঁক দিয়ে আমি একটু দেখতে পাচ্ছি উনারে, মানে হ্যাঁ হ্যাঁ। আর আমি কেমন জানি তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছি, মানে এইদিকে অন্য মানে মানুষ কাউরে খেয়াল করছি না, আমি উনার দিকেই তাকিয়ে আছি। হ্যাঁ, উনি বলতেছে কি, এই সর সর সর, সিঁড়ি খালি কর, একজন আসছে। এই একজনকে ওই সময় আমিই ছিলাম আর কি ওই সিঁড়িতে, ওই সর করতেছে, আমিও উঠে গেছি আর কি। ওই একটু ফাঁক হয়েছে, আমি ভাবছি যে আমি চলে যাই। ঠিক আছে, এখন কে আসছে না আসছে তো আমার দেখার বিষয় না। হ্যাঁ, তো এর মধ্যেই উনি খোঁজাখুঁজি শুরু করলো, সিঁড়িতে নাই, সিঁড়িতে থাকার কথা। হ্যাঁ, এবং আমি যখন ওনার রুমে ঢুকলাম, মানে উনি দেখলাম যে মানে কি বলা যায়, মানে আমার অবস্থাও খারাপ, ওনার অবস্থাও খারাপ। ফেস টু ফেস হয়েছিলেন আপনারা? হ্যাঁ, ফেস টু ফেস, মানে উনি আমারে খেয়াল করে নাই, কিংবা খেয়াল করেছেন। আমি দেখলাম যে সিঁড়িটাকে আমি উঠে গেলাম, আর ওরে বসানোর চেষ্টা করছে, কিন্তু ও বসতেই পারছে না। আচ্ছা, ঠিক আছে, বসতেই পারছে না, ও খুব অস্থির হয়ে গেছে। আমারও কিন্তু খুব অস্থিরতা, মানে একদম পুরা মানে মানে কি বলা যায়, এটা স্ট্রোক মুখ করলে যেমন লাগে এই টাইপের লাগছে আর কি। তো উনি দেখলাম যে দৌড় দিল,
মানে উনি নিচে নামা শুরু করলেন। আর আমিও বললাম যে ভাই চলেন, আমার ভালো লাগছে না, আমি বসবো না। ঠিক আছে, উনার সাথে দেখা করবেন? আমি বলছি না, যা দেখার আমি দেখে ফেলছি, আর সম্ভব না, এটা বিকর্ষণ করছে। হ্যাঁ, এটা বিকর্ষণ করছে, উনারও বিকর্ষণ করছে। যে আমি আসছি সাধুর কাছে, মানে একটা বিষয় নিয়ে, হয়তো আমি রুগী, তো রুগীর ডাক্তারই ওইটা, রুগীও দৌড় দিছে, ডাক্তারও দৌড় দিছে আর কি। ঠিক আছে, উল্টা কাজ। এবং আমি ওনার সাথে দেখা হবে, নিচে দেখা, আমি জানি না আমি কোত্থেকে বলছি, আমি ওনার সাথে দেখা হবে, আপনি নিচে চলেন। আমি যত নিচে নামতেছি তত আস্তে আস্তে ফ্রি হচ্ছি, এনার্জি ফিরে পাচ্ছি। ঠিক আছে, নিচে নেমে যখন গেটে আসলাম, এবং আমি দূর থেকে দেখলাম যে আমার চোখে পড়ে গেছে, আমার সাথে আবার তার চোখাচোখি হয়ে গেছে। তো দেখলাম যে ওর চেহারা মলিন হয়ে গেছে, আর আমার তো মলিন। কি করছিলেন বেসিক্যালি উনি ওই যে তন্ত্রের সাধনা করেন, এবং উনি হয়তো ওনার মানে ওনার যিনি গুরু বলতে হচ্ছে আধ্যা, মানে উনি তো দেবদেবীর ব্যাপার স্যাপার আছে, ওনার মার সাথে উনি দেখা করতে গেছেন, এবং এরকম হইলে এরকম উনি তা করেন, মানে ওই এনার্জি ফেরত নিয়ে আসেন। হ্যাঁ, দেন আমি ওই যে যখন আমি রওনা করলাম, তো আমার সাথে দেখা হওয়ার সাথে আমি দূর থেকে নমস্কারের মতো দিলাম, তো উনিও তাই করলো। আমি আসছে, কিন্তু উনি মানে হাসিটা একদম মলিন হাসি, তার কারণ ওনার চোখ ছোট হয়ে গেছে। আমি ওনার হাত ধরলাম, দেখলাম উনি আমার হাতটা ছিটকে টান দিয়ে নিয়ে গেছে। আমি বললাম যে নেগেটিভ ফিলিংস কেন প্রশ্ন করলেন? আমি প্রশ্ন করলাম, মানে আমার তো এটা জানার বিষয় যে হ্যাঁ, যে নেগেটিভ কেন, আমি আসছি একটা পজিটিভিটির জন্য, তাই না? কিন্তু এনে নেগেটিভ উল্টা হইল কেন? সাধু বলতেছে পরে আসিস। ও যে একটা দৌড় দিল, দেখার মতো একটা ব্যাপার ছিল আর কি। ওকে, আমি এই ঘটনাটা শুনলাম, এবং এটা আমার জানার একটা আগ্রহ ছিল যে পজিটিভ আর নেগেটিভ ফোর্স এক হলে আসলে কি ঘটে। এখন আপনি যেটা বললেন যে ফ্রিমেসনের চর্চা আমাদের এখানে হয়, যেখানে মানে এরকম কিছু সিক্রেট চর্চাগুলো, এটা আমরা ইউরোপে বিভিন্ন জায়গায় শুনে থাকি। আমরা কখনো কখনো এটা স্পেন বা ইতালির কিছু রেস্ট্রিক্টেড এরিয়াতে এগুলো আমরা শুনেছিলাম। আমরা গ্রিক কিংবা মিশরের বিভিন্ন জায়গায় চর্চার কথা শুনতাম, কিন্তু বাংলাদেশে এটা আসলে চর্চা হয়, এটা প্রথম শুনলাম। মানে কারা করে, কিভাবে করে? বাংলাদেশের যে ফ্রিমেসনিক চর্চাটা, হ্যাঁ, এটা ব্রিটিশ পিরিয়ড থেকেই চলছে। আচ্ছা, আপনি দেখবেন যে ঢাকায় তো ফ্রিমেসনিক লজ আছে, ঠিক আছে, ওই তো তারা করতো, এবং মানে এই ফ্রিমেসনিক চর্চাটা ওরাই নিয়ে আসছে, ইম্পোর্টেড। ঠিক আছে, ইভেন মানে আমি যদি একটা কথা বলি, এই যে পাক ভারত যে বিভক্তি হয়েছে, পার্টিশনগুলি হয়েছে, ওইটাও কিন্তু মানে ওই আধ্যাত্মিকভাবেই করেছে ওরা। আপনি দেখবেন যে এই যে বাঙালির যে জায়গাটা, হ্যাঁ, এটাতে 3টা ভাগ করে দেওয়া হয়েছে, এবং যেই লোক আইসা করছে যে এটা যে একটানে কলম দিয়ে করে দিছে, হ্যাঁ, বিষয়টা এরকম না। ফ্রিমেসনিক ব্যাপারগুলি তো অ্যাকচুয়ালি আমাদের মানে সর্বত্রই বিরাজমান। এই যে আমরা যে ভিক্টোরি সাইন দিচ্ছি, এটা কি? ফ্রিমেসনিক সাইন। আচ্ছা, কিন্তু আমরা তো হুজুর, মোল্লা, মুন্সি যা আছে সবাইকে এইরকম করে একটা দড়ি, ঠিক আছে, মানে অত জানেই না যে এটা ফ্রিমেসনিক সাইন। এই যে রক সাইন, ঠিক আছে, এই সাইন, মানে এইগুলো হচ্ছে ফ্রিমেসনিক সাইন। আমি এই জিনিসগুলি কিভাবে আমার কিছু ওই যে ওই দা ভিঞ্চি কোড পড়ে, ঠিক আছে, মানে ওই ফ্রিমেসনিক সম্বন্ধে আমার বেশ কিছু আগ্রহ জাগছিল আর কি। হ্যাঁ, এবং এই ব্যাপারগুলি নিয়ে আমি কিছু পড়াশোনা করেছিলাম। হ্যাঁ, এবং আমি ওয়েব সার্চ করেছি, কিংবা এই বিষয়ে যারা জানে কিংবা যারা কথা বললে আমি চুপ করে গিয়ে বসে শুনতাম, দেখতাম এবং সার্চ করতাম, আমি বুঝতাম। হ্যাঁ, এগুলি অ্যাভেলেবেল, ফেসবুকেই অ্যাভেলেবেল, সব জায়গায় তো অ্যাভেলেবেল। ঠিক আছে, ফ্রিমেসনিক যে চর্চাটা কিংবা কেলডিয়ানিক চর্চাটা, এটা সারা বিশ্বে অ্যাভেলেবেল হচ্ছে, আমরা জানিও না যে আমরা কেলডিয়ানিক চর্চা করছি। আত্মা বিক্রির কথাটা একটু বলেন তো, মানে আত্মা বিক্রি ব্যাপারটা আসলে কি? আত্মা বিক্রির কথাটা হচ্ছে যে আমি মানে মুসলমানিত্ব হওয়ার যে বিষয়টা, এটা তো হচ্ছে একটা সমর্পণের বিষয়, আত্মসমর্পণ। আমি কার কাছে আত্মসমর্পণ করলাম? স্রষ্টার কাছে। ঠিক আছে, তো স্রষ্টার কাছে যতক্ষণ পর্যন্ত আমি আত্মসমর্পণ না করতে পারবো, ততক্ষণ তো আমি মুসলমান হইতে পারবো না। ঠিক আছে, আর সেম এটার উল্টাটা কি? শয়তানের কাছে আত্মসমর্পণ করা, শয়তানের কাছে ইয়া করা। তাহলে আত্মবিক্রি ব্যাপারটা মানে শুধু ইসলাম ধর্ম অনুসারে তাদের ক্ষেত্রে প্রযোজ্য না, না, সবার ক্ষেত্রেই। এবং এই যে আপনি দেখবেন যে ইউরোপের খ্রিস্টানরা আছে, অনেকে আছে এই যে NT666, আর ওরা বেশি আমাদের থেকে বেশি কনসাস। ঠিক আছে, ওরা আমাদের থেকে বেশি কনসাস। এবং এই যে আপনি এইরকম অনেক কিছু আছে, আপনি এই যে ইউটিউব সার্চ দেন, আইপ্যাড গো টু দেখবেন, দেখেছেন একটা অ্যানিমেশন 7 মিনিটের? না, আপনি দেখেন, এটা আমাদের ওই কানাডা থেকে অ্যানিমেশনটা
করেছে, একটা অ্যানিমেশন 7 মিনিটের অ্যানিমেশন করতে বোধহয় ওদের 7-8 বছর লাগছে, ঠিক আছে, এবং সারা ওয়ার্ল্ডে কি হবে সব ওইটাতে দেওয়া আছে। আচ্ছা, এবার আসেন থার্ড আইনে একটু জানতে চাই। মানে আমরা তো জানলাম যে ভেতরে একটা অন্তর্গত শক্তিকে জাগিয়ে তোলা, সেটা না হয় একটা পজিটিভ ফোর্স, বাট যে থার্ড আইয়ের কথা বলা হয় এর ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যাটা হচ্ছে কি, এই যে অ্যান্টি, অন্তর্চক্ষুর অ্যান্টিরাই থার্ড আই। এই যে আপনি যে ওই যে কুফুরি কালাম বলছেন, কালা জাদুর কথা বলছেন, এরা কিসের চর্চা করছে? ওই থার্ড আইয়ের চর্চাই তো করছে। আপনার এই তন্ত্রের যে জায়গাগুলি আপনি, মানে আমি কিছু ইতিহাস স্টাডি করি, হ্যাঁ, যেমন আমি যে মানে 360 নিয়ে ওদের হিস্ট্রিটা বোঝার চেষ্টা করেছি, হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে কামরূপ কামাখ্যা, আমরা কামরূপ কামাখ্যা কোন জায়গায় চিনি? আমরা চিনি হচ্ছে ইন্ডিয়াতে, আসামে, তাই না? তো অ্যাকচুয়ালি তো আসাম ছিল না কামরূপ কামাখ্যা, ওইনে ছিল, মানে এটার এত বড় একটা প্রদেশ ছিল, এটা মামিন সিং, এই যে নেত্রকোনা, মোহনগঞ্জ। একজন মানুষ, তার ভিতরে কোন এনার্জি আছে, পজিটিভ নাকি নেগেটিভ, সেটা আমি বুঝবো কি করে? কারণ এর উপর ডিপেন্ড করতেছে তার সাথে আমি মিশবো কি মিশবো না। কারণ আমরা জানি যে নেগেটিভ ফোর্সের সাথে যদি কেউ এঙ্গেজ হয় তাহলে সেও নেগেটিভ চার্জে চার্জিত হতে পারে। কাজে অবশ্যই আমাকে বন্ধু সিলেকশনের ক্ষেত্রে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে কে পজিটিভ আর কে নেগেটিভ এনার্জি হোল্ড করতেছে। এটা আসলে কীভাবে বোঝা যায়? অ্যাকচুয়ালি হয়েছে কি, আমরা আমাদের সৃষ্টি করতে আমাদের সৃষ্টি করেছেন, এবং আমাদের বাপ মা কে হবে নির্ধারিত, ভাই বোন কে হবে, আত্মীয় স্বজন কে হবে, এগুলি নির্ধারিত। একটা জিনিসই কিন্তু নির্ধারণ করে দেন নাই, ঠিক আছে, সেটা হচ্ছে বন্ধু। এই বন্ধুরা কিন্তু আমরা নিজে নির্ধারণ করি, ঠিক আছে। আপনার অনেক বন্ধু আছে যার সাথে আপনার গার্জিয়ান বলেছে যে না, এর সাথে মিশবে না, কিন্তু আপনি লুকায় হইলেও মিশছেন। এইটা কেন মিশলেন? তার মানে হচ্ছে যে ওর সাথে আপনার ইলেকট্রোম্যাগনেটিক যোগসূত্র আছে, কিংবা আপনার সাথে ম্যাচ খায়। এখন যদি আপনি ওইভাবে ডিফাইন করতে চান যে একটা পজিটিভ মানুষ কি বা একটা নেগেটিভ মানুষ কি, একটা পজিটিভ মানুষ হচ্ছে একটা প্রশান্ত আত্মা, প্রশান্ত মানুষ, তার মধ্যে সবসময় শান্তি বিরাজ করবে। আর একটা নেগেটিভ মানুষ হচ্ছে যে একটা অস্থির মানুষ, অশান্ত আত্মা, সে সবসময় স্ক্যাটার থাকবে, উল্টাপাল্টা কাজ করবে, মানে মানে তার কোনো কিছুই ঠিক থাকবে না। সে এটা হচ্ছে তার নেগেটিভ ফোর্সের কারণে তার এটা হচ্ছে। আর পজিটিভ ফোর্সের কারণে সে প্রশান্তি পাচ্ছে এবং তার হিকমা সাকিনা থাকছে, ঠিক আছে। হিকমা সাকিনা কিন্তু অনেক বড় নিয়ামত। আর হিকমা মানে তার ফিলিংস অফ ওয়েলবিং বেটার। আর একটা ভালো প্রশান্ত, মানে যেই আত্মাটা প্রশান্ত, শান্ত, ভালো, তার কাছে গেলেই তো আপনি শান্তি শান্তি অনুভব করবেন। যদিও আমাদের সমাজের নেগেটিভ মানুষই বেশি, পজিটিভ মানুষ কম, এবং আত্মা সমধর্মী আত্মারে খুঁজে নেয়। এই যে বলা হয় যে ফেসবুকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ছবি দেই, এবং এটা নিয়ে আমরা বাইরে অনেক কন্টেন্ট দেখেছি, যারা বলা হচ্ছে ফেসবুকে এরকম নিজের ছবি বেশি দিতে নেই, সবচেয়ে বেস্ট ছবিগুলো দিতে নেই, যে কেউ চাইলে সেই ছবি দেখে আপনার ক্ষতি করতে পারে। এটা কি বিশ্বাসযোগ্য? হ্যাঁ, ডেভিলাই, ঠিক আছে, বদনজর, এটা আছে তো। এবং আমি নিজে মানে প্রমাণ পেয়েছি যে ভালো একটা কিছু দিলাম, ঠিক আছে, ওই বদনজর ওর হয়তো আমার ফ্রেন্ড লিস্টে আছে, ওর বদনজরে লাগিয়ে গেল, ওই জিনিসটা খারাপ হয়ে যাবে না। এক্ষেত্রে তো অনেক লজিক আমি সামনে হাজির করতে পারি। ধরেন লাস্ট যে ওয়ার্ল্ড কাপ ফুটবলটা হলো, গোটা বিশ্বর চোখ ছিল কিলিয়ান এমবাপ্পে আর মেসির দিকে। ওদের অসংখ্য ছবি পোর্টালে, নিউজে, ফেসবুকে, সব জায়গায়। আমি কি বদনজর দিয়ে তাদের কোনো ক্ষতি করতে পারলাম? ওদের যে ব্যাপারগুলি আছে ওইগুলির আর ফ্রিমেসনিক ব্যাখ্যা আছে, সেটা শুনতে চাই। এই ফ্রিমেসনিক ব্যাখ্যা আছে, যেমন মেসি, রোনালদো, ঠিক আছে, ওদের কিছু সাইন সিম্বল আপনি খেয়াল করে দেখেন, এই যে এগুলি নির্ধারিত। আপনি এই যে আইপ্যাড গো টুতে দেখবেন যে ওই ওয়ার্ল্ড কাপ কবে হয়েছে, এটা গতটা গেল, যেটা 2 বছর আগে, তাই না? কিন্তু ওই ওয়ার্ল্ড কাপের কি হবে না হবে সেই 2012 সালে সে দেখাইছে, হাউ ইট পসিবল, কে জিতবে, কি হবে না হবে, এবং ওই গ্যালারিটা কেমন হবে, ওই স্টেডিয়ামটা কেমন হবে, টোটাল ডিজাইনটা ওই না আছে। সেক্ষেত্রে একটা ফুটবলার বা একটা বড় সেলিব্রিটি নিজেকে কিভাবে প্রোটেক্ট করতেছে এই ডেভিল আই থেকে বা ব্ল্যাক ম্যাজিক থেকে? অ্যাকচুয়ালি মানে ডেভিল আই থেকে প্রোটেকশনের জন্য মানে আপনি ওই অন্য কেউ প্রোটেকশন দিবে না, আপনার নিজের প্রোটেকশন নিজেই। ওরা কিভাবে নিজেদের প্রোটেকশনটা নেবে? ওরা হয়তো ওই চর্চাটা করছে। আমি এটা একটা জায়গায় পড়েছিলাম যে ধরেন ট্যাটু, তারা যে ট্যাটুটা করে ফুটবল খেলে, ওই ট্যাটুর তাদেরকে একটা মেসেজ দেয়, একটা প্রোটেকশন দেয়। আরে ওরা প্রোটেকশন পাচ্ছে, ওরা ওইভাবেই নিচ্ছে। ওই যে ওরা তো আত্মা বিক্রি করে দিছে, ওরা তো ওই অনুযায়ী কাজ করছে এবং ওদের রিচুয়ালগুলি ওরা পালন করছে। এবার লাস্ট আমরা শেষ করব, সেটা হচ্ছে একজন মানুষ কিভাবে
এই নেগেটিভ ফোর্স থেকে নিজেকে প্রোটেকশনে রাখতে পারে, হোমিওপ্যাথি সেক্ষেত্রে কিভাবে হেল্প করতে পারে? অ্যাকচুয়ালি হোমিওপ্যাথি যেটা সেটা হচ্ছে মানে এটা হচ্ছে ডিফারেন্ট অনেক মানে অ্যাডভান্স সায়েন্স, ঠিক আছে? অনেকে বলতেছে এটা প্রিডো সায়েন্স, এটা কোনো বিজ্ঞানী না। একসময় তো আমি নিজেই হোমিওপ্যাথি বিশ্বাস করতাম না, কেউ হোমিওপ্যাথির কাছে গেলে আমি গালমন্দও করতাম, এই তোমরা জায়গা পাইছো না, গেছো ওই জায়গায়, হ্যাঁ এটা তো কোনো চিকিৎসা নাই। আমি কিন্তু ডাক্তার হয়েছে কিন্তু রোগী থেকে। আচ্ছা, ঠিক আছে, আমি সিভিয়ার মানে আমার ওই ব্যাক পেইন ছিল, তারপর নেক পেইন ছিল, আমি হাঁটতে পারতাম না, কিছু লিখতে পারতাম না, হ্যাঁ মানে খুব বাজে অবস্থায় আমি পড়ে গেছিলাম। একটা পর্যায়ে আমার বলেছিল যে তুমি মানে সার্জারি করো, হ্যাঁ, এবং সার্জারির জন্য আমার সব কিছু রেডি ছিল। আমি ইন্ডিয়া অ্যাপোলো হসপিটালে গিয়ে রোবোটিক সার্জারি করব, সর্বাধুনিকটা। প্রিন্সিপাল ডক্টর মোশাররফ হোসেন, উনি পিএইচডি করেন, উনি আমার মানে ওনার সাথে পরিচয় হলো। উনি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করে এবং উনি ক্লাসিক দিয়ে কিন্তু আমার অনেকটা উত্তরণ করে নিয়ে আসছিল। কিন্তু আমার যে মেডিসিনাল ট্রমা ছিল এগুলি ওই ক্লাসিক্যালে যায় না, হ্যাঁ হ্যাঁ। তখন আর আমি যে মানে ইডিওসিনক্রেসি পেশেন্ট, মানে আমার যদি একটু নিঃশ্বাসের সাথে ওষুধ যায় সাথে সাথে আমার ইয়ে হয়ে যায়, তখন আমি মানে আমার নিজেই গবেষণা করি, 18 ঘন্টা স্টাডি করি। আচ্ছা, ঠিক আছে, সব কিছু বাদ আমি এটা নিয়ে পড়ে আছি। এবং এক জায়গায় আমি ওই যে ট্রান্সমিশনের ব্যাপারটা পাইলাম, এরপরে এটা নিয়ে গবেষণা করলাম, গবেষণা করে এটা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সমস্ত কিছু বের করলাম। এখন তো এগুলি তো হচ্ছে ফটোকপি, মানে তুলি দিলেই ভালো হয়ে যাবে। মানে অনেক কি রুগী আছে আমি দেখি না, তুমি যাও ওইদিকে যাও, তোমার আমার কাছে আসার দরকার নেই। আমি সব মানে পেশেন্টগুলি দেখি হচ্ছে সিরিয়াস পেশেন্ট। আপনি যে কোনো পেশেন্ট মানে পেইন নিয়ে আসলেন, হ্যাঁ, কিংবা যে কোনো একটা খুব হরাইবল কন্ডিশন নিয়ে আসলেন, আমার কাছে 30 মিনিটস। আপনি এটা হইতে পারে স্ট্রোক করে আসছেন, এটা হইতে পারে যে আপনার হার্টে ব্লক, এটা হইতে পারে ব্রেন স্ট্রোক, এটা হইতে পারে ক্যান্সার, ঠিক আছে? আমি আপনার 30 মিনিটসের মধ্যে আপনার এমএলআরেশন দিব, আপনার পেলিয়েশনটা আসবে এবং আপনার ওষুধ খাওয়াবো না, ঠিক আছে? এবং এই জায়গাটাতে আসতে আমার এই জার্নিটা কিন্তু অনেক মানে মানে আমি কিন্তু নিজের উপর এক্সপেরিমেন্ট করতে 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 মানে এই জায়গাটাতে। কত বছর? 7 বছর হচ্ছে আমার গবেষণা। আচ্ছা, ঠিক আছে। আর তার আগে তো আমি ওই জিনিসগুলি তো শিকার হয়েছি, মানে ইয়ে করেছে, হ্যাঁ। তো এই 8-10 বছর ধরে তো মানে এটা নিয়েই আমি ছিলাম। এটা ব্যাড ইফেক্টটাও আমি জানি কতটুকু বাজে পর্যায়ে নিয়ে যায়, এবং গুড ইফেক্টটাও এখন আমি পেয়েছি। এটা আল্লাহর একটা বিশেষ রহমত, ঠিক আছে? যে এটা তো কেউ বিশ্বাসই করতে চাইবে না, গাঁজাখুরি মনে করবে যে আরে ওষুধ আবার ট্রান্সমিট করা যায় কি। নাসা টাসা এরা কি করছে, মানে ট্রিলিয়ন ডলার খরচ করে ওরা পারছে না, আর আমি ন্যাচারাল সায়েন্স দিয়ে আমি সাকসেস। আমি ডিএনএ টেস্ট করাচ্ছি, ব্যাড মিউটেশন যেগুলি আছে, ওই যে অটিজম মানে মানে আপনার এনে হচ্ছে গিয়ে বাকির কিছু নাই যে ওষুধ খাবেন 3 মাস পরে কাজ করবেন, নট লাইক দ্যাট। ওষুধ দিব 5 to 30 মিনিটসের মধ্যেই আপনি বলবেন যে আমার এই ওষুধ দরকার, এটা আবার কাজ করছে। অনেক ধন্যবাদ, অনেক ভালো সময় কাটলো ডাক্তার সাইদ মিনহাজ। এবং আমরা আসলে একটা নতুন কনসেপ্টও জানলাম বটে, কারণ অনেকে আসলে এটা জানেন না যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিয়ে কীভাবে ডিএনএর মাধ্যমে দূরে রোগীকে ট্রিটমেন্ট করতে পারছেন এবং সে ওষুধ খেতে হচ্ছে না, কেবল ট্রান্সমিট করে দেওয়া হচ্ছে। এবং আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিলেন। এবং দর্শক, আপনারা জানেন যে জটাঙ্কে আমরা সবসময় মিথ, ম্যাথ, মিস্ট্রি নিয়ে কথা বলি, এবং এমন কোনো বিষয় আমাদের সামনে যখন হাজির হয় যেগুলো সচরাচর কোনো ব্যাখ্যা আমরা পাচ্ছি না, কিন্তু সেই ব্যাখ্যাটা খোঁজার যথেষ্ট সুযোগ আছে, আমরা আসলে সেই সুযোগটা গ্র্যাব করতে চাই, সুযোগটা নিতে চাই। তো আজকে এই সময়টা আমরা কাটালাম এমন একটি বিষয় নিয়ে আলাপ করার চেষ্টা করুন। এবং আপনাদের যদি এই সংক্রান্ত কোনো অভিজ্ঞতা থাকে, কোনো পরামর্শ থাকে, জানাতে পারেন। এবং ডাক্তার সাইদ মিনহাজের যে তথ্য, তার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার নানা বিষয় আমাদের এই ডেসক্রিপশন লিঙ্কে থাকবে, চাইলে আপনি সেখানেও যোগাযোগ করতে পারেন। জটাঙ্কের সাথে থাকুন।